দর্শক এখন টিভির নিয়মিত আয়োজন এখন চলতে স্বাগত। সঙ্গে আছি আমি শাহরিয়ার পুলক। দর্শক আজকে আমরা সমসাময়িক আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে চলে যেতে চাই রাজধানীর বাহিরে সিলেটের মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান কয়েকদিন ধরে দোতলার বাসায় কিছু কাজ চলছিল, সেই কাজেই বুধবার সকাল ৯টার দিকে আসেন কয়েকজন শ্রমিক। তবে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সারা শব্দ না মেলায় প্রতিবেশীদের ডাকেন তারা। পরে কয়েকজনের সহযোগিতায় দরজার ছিদ্র দিয়ে রক্ত দেখতে পেলে তারা সাথে সাথে খবর দেন পুলিশে। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাসার যে দরজা সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন। এরপর মরদেহগুলো তারা দেখতে পান। এ সময় বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই তিনজনকে হত্যা করা হয়েছে। খুনের পেছনে কী কারণ, নিহতদের সঙ্গে কারো বিরোধ ছিল কিনা কিংবা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা এসবের প্রশ্নের উত্তর খুঁজতে এখনও চলছে তদন্ত। আসলে ভবনটিতে কোনো এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরাও তারা দেখতে পাননি। আরও পাশের ভবনের বিদ্যুৎ না থাকায় সচল ছিল না সিসিটিভি ক্যামেরা সেখানেও। তো এই বিষয় নিয়ে আসলে তদন্ত অবস্থায় রয়েছে সেই পরিস্থিতি। তবে রাজধানীর বাইরে আরেকটি ঘটনা একটু জানাতে চাই। বরিশালে সেখানে একটু যেতে চাই। বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, নাশকতা তৈরির উদ্দেশ্যে যে কোনো ধরনের শক্তি এই ধরনের কাজ করে থাকতে পারে তারা ধারণা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে বলেও তিনি জানাচ্ছেন। বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে জোরদার করা হয়েছে। ঘটনাটি যারা ঘটিয়েছে সিসি ক্যামেরা পর্যালোচনা করে সেটি শনাক্তের কাজ চলছে এবং খুব শীঘ্রই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। আইনজীবীরা জানান আগামী 16 আগস্ট আইনমন্ত্রীর বরিশালে আসার কথা রয়েছে। এই আগমনকে কেন্দ্র করে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে একটি পক্ষ, আর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণে সেই পক্ষেরই কাজ। এর আগে গত 3 আগস্ট বরিশালের বাকেরগঞ্জ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্তমানে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার একটু যেতে চাই সাভারের যে সাধাপুর এলাকায় স্কচ টেপে মোড়ানো একটি প্রেসার কুকার পাওয়া গেছে। তবে এটি সাধারণ প্রেসার কুকার নাকি বোমা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে। এদিকে স্থানীয়রা জানিয়েছে রাতের কোনো এক সময় অজ্ঞাত 3 ব্যক্তি এই নীল রঙের প্লাস্টিকের ড্রাম মাঠে রেখে যায়। সকালে এই যে ড্রামের ভেতর কাপড় চোপড়, কোরআন শরীফ ও একটি প্রেসার কুকার দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়। পরে খবর দেওয়া হয় বোমা ডিসপোজাল ইউনিটকে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সাভারের আরেকটি ঘটনা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটি বাসা থেকে 9টি বিস্ফোরক উদ্ধার। এই বিষয়ে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরে রাজধানী এবং এর আশেপাশে বিভিন্ন জায়গায় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতারের পর উঠে আসে মূল পরিকল্পনাকারীর নাম। এরপর শুরু হয় তাদের গ্রেফতারের অভিযান। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয় সাভারে। সেখানে একটি বাড়ি থেকে 9টি বিস্ফোরক ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম ও বোম ডিসপোজাল ইউনিট। এর আগে 4 ঘন্টা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই আরিফকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিশোরগঞ্জ থেকে হেমায়তপুরে আসে আরিফ। এরপর পুরো পথেই তাকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হেমায়তপুর নামলে সাথে সাথে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগ, চাকু এবং লাইটার উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সাভারের বাড়িটিতে রাতে অভিযান শুরু হয়। রাজধানীতে বিভিন্ন জায়গায় বোমা পাওয়ার সাথেও আরিফের যোগসূত্র পাওয়া গেছে বলে তারা জানাচ্ছেন। অগস্টের 1 তারিখে সাভারের এই বাসাটি ভাড়া নেওয়া হয় বলে জানা গেছে। আরিফের সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এবার একটু জানতে চাই আরও খবর নিয়ে যে মাদক এবং অপরাধের নিরাপদ জায়গা পরিণত হয়েছে রাজধানীর পল্লবী এলাকা। কিছুদিন পরপরই সেখানে ঘটছে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা। সবশেষ গোলাগুলির ঘটনায় একজন পুরুষ এবং নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, মাদক বিক্রির 15 লক্ষ টাকা ভাগাভাগি কেন্দ্র করে পল্লবীতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেফতারের পর এই সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, মাদকের টাকা ভাগ বটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যিনি আহত হয়েছেন তিনিও মাদক ব্যবসার সাথে জড়িত। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় ঘটনায় ব্যবহৃত গাড়ি। এরপর একে একে গ্রেফতার হন গাড়ির মালিক, সহযোগী ও শেষে ল্যাংড়া রুবেলের স্ত্রী পরিবারের সদস্যরা। তাদের দেয়া তথ্যেই রূপনগর বেড়িবাঁধ এলাকা থেকে পালানোর সময় ধরা পড়েন মূল আসামি ল্যাংড়া রুবেল ও পাপ্পা। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেছে মূল অভিযুক্ত। ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে 7টি এবং পাপ্পার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে ফের একই অপরাধে জড়িয়েছেন তারা। তো এই ধরনের যে পল্লবী থেকে শুরু করে বিভিন্ন এলাকায়, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায়, এই ধরনের এলাকাগুলোতে কিন্তু মাদক সাম্রাজ্য, যেটি আমরা দেখি যে বিভিন্ন সময়ে কিন্তু মাদক সন্ত্রাস যারা রয়েছে তারা কিন্তু গ্রেফতার হচ্ছেন, কিন্তু গ্রেফতার হওয়ার পরও কিন্তু তারা জেলে বা আদালতে তারা থাকলেও কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বেরিয়ে আবারও একই ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে পড়ছেন। এবার একটু যেতে চাই চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজির একটি মামলায় বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত ইমনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানায় করা একটি মামলায় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 2 অগস্ট আরেকটি মামলায় ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 13 জুলাই চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা চালায় ইমনের সহযোগীরা। এরপর দেশজুড়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সহযোগীদের গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাহিরে থেকে যান ডেভিড ইমন। ভারতে পালানোর সময় গত 28 জুলাই যশোর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় ডেভিড ইমনকে। ইমনের বিরুদ্ধে খুনসহ 18টি মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাতের সেকেন্ডে কমান্ড হিসেবে কাজ করেন ইমন। দর্শক, আজ এইসব বিষয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আলোচনা করছিলাম। এবং আর এই ধরনের যে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এর সাথে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে মাদক সম্রাট থেকে শুরু করে যে ককটেল বিস্ফোরণের ঘটনা, এগুলো কিন্তু আসলে সমসাময়িক বিভিন্ন সময় কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা কিন্তু দেখেছি যে বিগত 1 মাসের মধ্যে কিন্তু বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বা ককটেল পাওয়া গেছে, বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে মেট্রো রেল সদৃশ এলাকাগুলোতে। এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু নতুন সরকার এসেছে, ক্ষমতার 6 মাস হয়ে যাচ্ছে, এবং পরিস্থিতি আসলে ঘোলাটে করার জন্য যাতে আইনশৃঙ্খলার এবং পুলিশের যাতে সম্পৃক্ততা রয়েছে আইনশৃঙ্খলার সাথে, সেটি যাতে দুর্বল করে দেওয়া যায়, সেটির জন্য কিন্তু যারা দুষ্কৃতিকারীরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কাজ করে যাচ্ছে। এবং সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু কাউন্টার টেররিজম ইউনিটের সাথে সহযোগিতায় এই যে যারা ককটেল বিস্ফোরণের সাথে জড়িত বা যারা বোমা বানানোর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করার জন্য সোচ্চার রয়েছেন। তো এই যে এই ঘটনাগুলো, প্রবাহমান যে ঘটনাগুলো ঘটছে, যারা বিশ্লেষকরা যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি যে এই যে এনএসআই যেমন তারপর ডিজিএফআই এই ধরনের সংস্থাগুলোকে কিন্তু আসলে এগিয়ে আসতে হবে, যাতে আগে থেকে ইন্টেল দিয়ে এই ধরনের যে কোনো ধরনের প্ল্যানে যাতে নৎসাৎ করা যায়, সেগুলো যাতে তারা এই ধরনের কথা বলছেন। তো দর্শক, আজ শেষ করতে চাই এই বিষয় নিয়ে। এখন চলতিতে আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত এখন টেলিভিশনের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।